ওঠা। শোন, সাবধানে, গন্ডগোল যেন না হয়, মাল যেন নিজের জায়গায় পৌঁছে যায়। চলো। চুপ করুন, এটা কি অভদ্রতা? আরে আপনি কি আমাকে বোকা ভেবে রেখেছেন নাকি? ইয়ার্কি করার জন্য আমাকেই খুঁজে পেলেন আপনি? তামাশা বানিয়ে রেখে দিয়েছেন আপনি। আরে হয়েছে কি, এত গরম দেখাচ্ছেন কেন? কি তামাশা হয়েছে এখানে? আপনার কীর্তিকলাপ দেখাচ্ছি আমি এক্ষুনি। আরে মশাই, কি দেখাবেন? কি দেখাবো? এই দেখুন, এটা এই দেখুন। এই আপনার কীর্তিকলাপ। এই দেখুন, দেখুন, এই দেখুন। টাকার গরম আপনার মাথায় উঠে গেছে, পাগল হয়ে গেছেন আপনি। নোটও পাগল আমি না, পাগল আপনি হয়ে গেছেন। দেখুন ভালো করে, এটা কি দিয়ে গেছিলেন আপনি? কি দিয়ে এসেছি? আজাদ ব্যাংক অফ ইন্ডিয়া। আজাদ ব্যাংক অফ ইন্ডিয়া? খুব ভালো সেজে আছেন আপনি। এত ভালো আপনি নন। কোর্টের কাজ শুরু করা হোক। ইওর অনার, আপনি ঠগ তো নিশ্চয়ই অনেক দেখেছেন, কিন্তু আসলাম যেমন তেমনটা হয়তো দেখেননি। কিস্তিতে টাকা ধার দেওয়া নরেন্দ্র শাহের কথা তো ছেড়েই দিন, ইনি এমনকি নিজের মেয়ের পরিবারকেও ছাড়েননি। আমার কথাটা প্রমাণিত করার জন্য আমি তাকে ডাকতে চাইব যিনি কিস্তিতে টাকা ধার দেন, মিস্টার নরেন্দ্র শাহ। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। নরেন্দ্রবাবু, নরেন্দ্রবাবু, কোর্টকে বলুন আপনার সাথে কি হয়েছিল। ইয়োর অনার, আসলাম শেখ ভাইকে আমি বিগত 15 বছর ধরে চিনি। এনার মেয়ের বিয়ের জন্য আমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিলেন, যেটা আমি ইন্টারেস্টে দিয়েছিলাম। আর যখন ইনি টাকা শোধ করলেন, তো এমন শোধ করলো যে আমি বিরক্ত হয়ে গেলাম। শাহজি, আপনার থেকে এটা আশা করিনি। আপনাকে খুব কাছের বলেই মানতাম। আজকের পর থেকে টাকার আমার যতই প্রয়োজন পড়ুক না কেন, আপনার সামনে আমি আর হাত পাতব না। সেই সময় তো আমি বুঝতে পারিনি, কিন্তু যখন পরে টাকা দেখলাম, পুরো টাকাটাই ওর মধ্যে নকল ছিল। আমি অবাক হয়ে গেলাম আর এনার বাড়িতে পৌঁছলাম। জানতে পারলাম যে পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে নকল নোটের ব্যবহারের জন্য। আর আমি সাক্ষী দিতে এখানে চলে আসলাম। থ্যাংক ইউ নরেন্দ্রবাবু, আপনি যেতে পারেন। ইওর অনার, এনার সাহস তো আপনি দেখেই নিলেন। এবার নিজের কথাটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি ওনারই বেআই জুনেদ খানকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। জুনেদ বাবু, আপনি নিজের কথাটা কোর্টকে বলুন। ইওর অনার, এই ভদ্রলোক আমাকে আর আমার পরিবারকে খুব বড়ভাবে ঠকিয়েছে। প্রথমে তো এই লোকটা নিজের নকল স্ট্যাটাস দেখিয়ে নিজের মেয়ের সাথে আমার ছেলের নিকাহ করিয়েছে,
আর এখন আমরা জানতে পারলাম যে এই ভদ্রলোক নকল নোটের কারবারও করে। ইওর অনার, আমার দুজন সাক্ষীর সাক্ষ্য থেকে প্রমাণিত হয়ে যায় যে আসলাম টাকার জন্য সবকিছু করতে পারেন, সবকিছু। আসলাম ভাই, আপনার বেকারিটা যখন চলল না তখন আপনি ভাবলেন বেশি টাকা কামাবেন নকল নোটের মাধ্যমে। নকল নোটের চক্করে আপনার আসল চেহারাটা সামনে এসে গেল। কিরকম চেহারার কথা বলছেন আপনি পাবলিক প্রসিকিউটর সাহেব? হ্যাঁ, ইওর অনার, আসলাম ভাইয়ের যে চেহারাটা কোর্টের সামনে এখন তুলে ধরা হচ্ছে, আসলে এই মানুষটা একদমই এরকম নয়। আমি এনাকে অনেক বছর ধরে চিনি। আসলাম ভাই নেহাতি একজন ভদ্রলোক। উকিল সাহেব, আমি আপনার আবেগটা বুঝি, সহানুভূতির কারণটাও জানি, কিন্তু কোর্টে আবেগ নয়, প্রমাণের প্রয়োজন। পাবলিক প্রসিকিউটর সাহেব, আমি আবেগের কথা বলছি না। আমার সাক্ষীরা কোর্টে এসে এমন সাক্ষ্য দেবে যে সত্যিটা কি আপনি চোখের সামনেই দেখতে পাবেন। চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তো জুনেদ খান বাবু, যখন এত কিছু আপনি কোর্টকে বললেন, তাহলে এইটাও বলে দিন ইনি 5 লাখ টাকা আসলাম ভাইয়ের থেকে পণের জন্য চেয়েছিলেন। আর ইওর অনার, এই ব্যাপারেই চিন্তিত হয়ে ইনি ওই মজাটা ওনার সাথে করেন। আপনি কি বলতে চাইছেন? বলবো ইওর অনার, সবার আগে আমি কোর্টের সামনে এই নোটগুলো পেশ করতে চাইছি যার ভিত্তিতে আসলাম ভাইকে গ্রেপ্তার করা হয়। এটা কি তামাশা? এটাই তো আমিও বলার চেষ্টা করছি ইওর অনার, যে এটা একটা মজা ছিল যেটা আসলাম ভাই এই নোটগুলো দেখে বলে দিতে পারে যে এই নোটগুলো নকল। আর এই কথাটা, এই সত্যিটা কোর্টের সামনে আসা ছিল, তাই এসেছে। আর আসলাম শেখ এমন মানুষ নয় যে কাউকে ঠকিয়ে পালিয়ে যাবে। না না জজ সাহেব, না, আমি কারোর সঙ্গে মজা করিনি। জজ সাহেব, আমি কোনো মজা করিনি, না নরেন ভাইয়ের সঙ্গে, না জুনেদ সাহেবের সঙ্গে। সত্যি এটাই যে আমি মজার পাত্র হয়ে গেছি। বিবাদী পক্ষের উকিল যোগেশ বাবু আমার খুব ভালো বন্ধু। উনি বিশ্বাস করতে পারছেন না যে আমি এসব করতে পারি। সত্য এটাই জজ সাহেব যে আমি জেনে শুনেই ওই নকল নোট দিয়েছিলাম। কিন্তু এটাও সত্য যে যে সময় আমি টাকা নিয়েছিলাম, আল্লাহই জানেন যে আমি জানতাম না যে ওগুলো নকল নোট। এটা আপনি কি বলছেন? জেনে বুঝে আপনি নকল নোট নিয়েছেন যেটা আপনি জানতেনই না যে ওগুলো নকল? দেখুন, কোর্টকে বিভ্রান্ত করবেন না, যা বলার পরিষ্কার করে বলুন। আমি ছোটু তো দেখছি এখনো পর্যন্ত ডেলিভারিটা দিয়েই এলো না। এমনিতেও ভাইজান, আপনাকে আমি কখনো এখানে আগে দেখিনি। কখনো কখনো আসি ভাইজান। এই যে চা খান, হয়তো আপনি বড় বড় কফি শপে, রেস্টুরেন্টে চা খান, কিন্তু এবার এই চাটা তো খেয়ে দেখুন, আসলাম শেখের চা। আগে আমার ওয়ালিদের সময় থেকে মাসুর আছে। আচ্ছা, আপনাকে এখানের মাস্কা পাও খাওয়াচ্ছি, আপনি তার স্বাদ কোনোদিন ভুলতেই পারবেন না। আসলাম শেখ, নরেন্দ্র ভাই পাঠিয়েছে ওয়ার্নিং দেওয়ার জন্য, সেটাও লাস্ট বার। 1 সপ্তাহের মধ্যে নরেন্দ্র ভাইয়ের টাকা যেন সব শোধ করে দাও, ওটাও সুদ সমেত। না হলে অনেক কিছু হতে পারে তোমার সাথে, তোমার বাড়ির লোকের সাথে। 1 সপ্তাহ মনে রেখো। আর কি হয়েছে শেঠজি? কেন এসেছিল? এ তো নরেন্দ্র ভাইয়ের লোক না? তুই চিনিস ছেলেটাকে? শেঠজি, আমি চিনি ওকে। আর নরেন্দ্র ভাই যে লোকটা আছে না, ও একদম ঠিক লোক নয়। যদি আপনি কোনো টাকা নিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি ফিরিয়ে দিন। না হলে ওই যে 4 বাংলোর দোকানটা আছে না, ও ওর সমস্ত জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল। আর সেই কাজটা ওই লোকটাই করেছিল। নরেন্দ্র সাহের ডান হাত, মুন্না নামেই ছেলেটার। মুন্না? ঠিক আছে শেঠজি, আমি এখন চলি। ভাইজান, এই নিন টাকা। টাকা?
আরে আপনি তো কিছু খাওয়া দাওয়াই করলেন না, টাকা কেন দিচ্ছেন? আরে আপনার খুব ভালো চা ছিল, স্বাদ সারা জীবন মনে থাকবে। এই নিন। কি দেখছেন ভাইজান? যে চোখে দেখতে পায় না সেও ছুঁয়ে বুঝতে পারবে এটা 500 টাকার নোট। না না, মানে চেক তো করতেই হয়, আজকাল বড্ড গড়বড় হয়ে যাচ্ছে। আপনার তো খুব জ্ঞান আছে নোটের ব্যাপারে। ওই শিখিয়ে দেয় না ব্যাংকের লোকেরা, ওই আর কি। এই দেখুন, এই যে গান্ধীজির ওয়াটারমার্ক রয়েছে, এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ছাপ, আর আচ্ছা। এর মধ্যে এই যে চাঁদির পট্টি, এটা দিয়ে আসল নকল নোটের ফারাকটা বোঝা যায়। আপনি তো অনেক বেশি জানেন দেখছি ভাইজান। চলুন এটা বলুন, 1, 2, 3 এর মধ্যে আসল আর নকল কোনটা? আসল? কি মজা করছেন, সব কটাই তো আসল। ভাইজান এই 3টে নোটই নকল। আমি দেখলাম এখন একজন লোক আপনাকে ধারের টাকা শোধ করার জন্য শাসিয়ে গেল। যদি আপনার টাকার দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি সাহায্য করতে পারি। মার্কেটে 1-3 রেট চলছে, যদিও এটা আমার ব্যবসা নয়, কিন্তু আমি যাদের দরকার তাদের দরকারটা অনেক সময় মিটিয়ে দিই। এটা আমার নাম্বার, কল করতে পারেন। না ভাই, আমি এসব চক্করে পড়তে চাই না। আচ্ছা স্যার, এটা তো বলে দিন, আপনি যে 500-র নোটটা দিয়েছেন, এটা আসল নাকি এটাও নকল? আসলেই ভেবে নিন। রশিদ তো কিছুই জানে না আম্মি, কিন্তু আমার শ্বশুর প্রত্যেক দিন কথা শোনায়, বলে যে তোমার আব্বা মিথ্যে স্ট্যাটাস দিয়ে আমার ছেলের নিকাহ তোমার সাথে করিয়ে দিয়েছে। 5 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু টাকার নাম করে এখনো পর্যন্ত কিছুই দেয়নি। জায়নাব বেটি, তুই এসব কথা তোর শহরকে কেন বলিসনি? কি সব শেখাচ্ছ আমাদের বেটিকে? বুঝিয়ে বুঝিয়ে আমি তো হেরে গেছি। বাপ বেটির মধ্যে বিভেদ সৃষ্টি করছো। বেটি, আমি জুনেদ মিয়ার সঙ্গে কথা বলবো বেটি। নরেন শাহের কাছে জাহানাবের নিকার জন্য ধারটা সুদে আসলে এতটাই বেড়ে গেছে, সেটাই চোকাতে পারছি না। আর এখন দহেজের জোগাড় কি করে করব? তাহলে কি বেটিকে এরকম ঝামেলার মধ্যে ছেড়ে দেবো? কিছু না কিছু তো করতেই হবে। আব্বা, তুমি আমার চিন্তা একদম করো না। যদি ওরা কথা শোনায় তো শোনাতে দাও, আমি সহ্য করে নেব, কিন্তু তুমি আর কারোর কাছে ধার করে নিজের বিপদ আর বাড়িও না। রেখে এলে জায়নাবকে? ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি তো জেদ করে জায়নাবের নিকাহ ওই বাড়িতে করাই। জায়নাবের আর তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি কি করে জানবো জুনেদ মিয়া এত লোভী হবেন? আরে রাশিদ তো রাখে জানাবের খেয়াল। অবশ্য একটা উপায় আছে এই চোরাবালি থেকে বেরোনোর। কি করে? একজন লোক এসেছিল কাল দোকানে, বলছিল যে যত টাকা চাও তত টাকাই পেতে পারো, একটা দিয়ে 3টে পাও। মানে? মানে হলো যে একটা 500 টাকার নোট দাও আর 3টে 500 টাকার নোট নিয়ে নাও। বুঝতে পারলে না? না। একটা আসল নোট দাও আর 3টে নকল নোট নিয়ে নাও। কি? নকল নোট? আরে কি হলো? হে আল্লাহ, খবরদার যদি তুমি এরকম কাজ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই 2 নম্বরই কাজ যারা করে তাদের থেকে দূরে থাকবে। আরে তুমি তো সিরিয়াস হয়ে গেছো। আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। আমি কিন্তু বলে রাখছি, এইসব 2 নম্বরই কাজ করার লোকেদের থেকে দূরে থাকবে। এত ঝামেলায় পড়ে গেছি না রে ভাই। আসলাম ভাই, এটা তো হওয়ারই ছিল। আমার তো প্রথম থেকেই জাহনাবের জন্য এই পরিবারটা একদমই ঠিক লাগছিল আরে না। না যোগেশ ভাই, ছেলেটা মোটেও খারাপ নয়। ছেলেটা তো একদম হীরের মতো, কিন্তু জুনেদ মিয়া উনি লোভে পড়ে গেছেন।
দহেজের বখেড়া খাড়া করে দিয়েছে। জয়নবের নিকার জন্য নরেন শাহর কাছে আগেই ধার হয়ে গেছে, ওটাই সুদ সমেত ফেরত দিতে হবে। বুঝতে পারছি না যে কোত্থেকে কি হবে। এটা আপনি কি বলছেন আসলাম ভাই? আপনি নরেন্দ্র বাবুর থেকে টাকা ধার নিয়েছিলেন? একবার অন্তত আমাকে জিজ্ঞাসা করলে পারতেন, একবার বলতে পারতেন আমাকে। তোমায় বলে কি লাভ হতো? তোমার নিজের উপরই এত দায়িত্ব, তোমায় কেন ঝামেলায় ফেলতাম? আসলাম ভাই, এগুলো কি বলছেন আপনি? আমাদের অন্তত বলতে পারতেন, কিছু না কিছু তো করতাম আমরা নিশ্চয়ই। এখন ফেসে গেলেন তো আপনি এই ধার দেনার চক্করে। সবার প্রথমে আসলাম ভাই, এই যে আপনি ধারটা নিয়েছিলেন না, সেটা আপনি ফেরত দিয়ে দিন ওনাকে, না হলে বিপদে পড়ে যেতে পারেন আপনি। আর এটার এই আরে রে রে রে, এসব কি? হ্যাঁ, লজ্জা দিচ্ছ ইয়ার। আসলাম ভাই, আমি আপনাকে নিয়ে কি করব ঠিক বুঝতে পারছি না। আপনি সবাইকে এই যে ফ্রিতে চা খাওয়ান, তার জন্যই আপনার এই অবস্থা হয়েছে। আর এমনিতেও আসলাম ভাই, সত্যি কথা বলতে, এই যে আপনার দোকানের যে চা এবং পাউরুটিটা আছে না, পুরো মুম্বাইতে এরকম পাওয়া যাবে না। তাই জন্য আপনি এটা রাখুন। আর এখন এই যে আপনার ধার দেনার ব্যাপার আছে না, এগুলো থেকে বেরোন এবার। আগে ভাগে টাকাগুলো দিয়ে দিন। আসছি এখন, দেখা হবে। এটা আমার নাম্বার, কল করতে পারেন। আরে ছোটু, কালকের ওই কাগজটা কোথায় গেল? ওটা দিয়ে আমি এক্ষুনি আন্টিকে পাও মুড়ে দিয়ে দিয়েছি। কাকে? দেখুন, ওই তো যাচ্ছেন। আচ্ছা, এটা তুই রাখ এখন। ইসলাম ভাইজান, আপনি? আর এইভাবে? আমি তো কোনো চোর লুচ্চা বদমাইশ ভেবে দু চারটে চোর লাগিয়ে দিতাম। লুচ্চা তাই মনে হলো? যাকে, আমি আপনার পেছনে আসছিলাম এই পাওয়ের জন্য, ওটা আপনি আমায় ফেরত দিয়ে দিন। এটা বাসি পাও আছে, আমার কাছে যেটা আছে সেই টাটকাটা পাঠাচ্ছি। কোনো ব্যাপার না আসলাম ভাইজান, এটা তো আমার লুসির জন্য ছিল। লুসি? হ্যাঁ, লুসি, আমার পোষা কুকুরটা আছে না, ওর নামই লুসি। আচ্ছা আচ্ছা, কুকুরের জন্য। না না না, আমি বাসি পাও মানুষ, আপনি এটা ফেরত দিয়ে দিন, দিয়ে দিন। আমি আপনাকে টাটকা পাও পাঠিয়ে দিচ্ছি। আসলাম ভাইজান, আসলাম ভাইজান, আসলাম ভাইজান। এই নম্বরে ফোন কেউ উঠাচ্ছে না কেন? ভাইজান, মুস্তাক ভাইয়ের সঙ্গে একটু কথা হতে পারে? আরে দাদা, এটা পিসিউ, এখানে কোনো গুস্তাখ থাকে না, রাখুন। গুস্তাখ? কেটে দিল। শেঠজি, এই ডিমগুলো নিয়ে এসেছি। শেঠজি, আরে কি হয়েছে বল না। আমার 500 টাকা দরকার ছিল, একদম পাক্কা সামনের সপ্তাহে ফিরিয়ে দেব। ঠিক আছে, কিন্তু ফিরিয়ে দিস বাবা। আজ্ঞে। এনে। শুক্রিয়া। আসসালাম ওয়ালাইকুম আসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুই যা এখান থেকে। ঠিক আছে, শুক্রিয়া। কি মুস্তাক ভাই, বড় বড় কথা বললেন, ফোন করবেন, আর নম্বর লাগলো পিসিওতে। আসলাম ভাই, বোঝার চেষ্টা করুন, এসব করতে হয়, এত বড় ব্যবসা। হ্যাঁ, একটু তো সাবধান হয়ে চলতেই হবে, খুব বুঝে শুনে চলতে হয়। কেউ যদি একবার বুঝতে পারে না, তাহলে ব্যবসা লাটে উঠে যাবে। আপনি কল করেছিলেন, এখন বলে দিন কত টাকার দরকার আছে আপনার। না না না, আমার কিছু চাই না। ভয় পাবেন না, এটা হলো আমার অ্যাড্রেস। বিকেল 4টের সময় দেখা করি। না, আমি বললাম না যে আমার কিছু চাই না। আসলাম ভাই, এটা খুব সোজা, পেয়ে যাবেন, একদম খুঁজতে হবে না। 4টের সময়। খুদা হাফিজ। চাচা, চাচা, হ্যাঁ? আমি খেতে যাচ্ছি এখন। না না ছোটু, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুই একটু দোকানটা সামলা, আমি আসছি। ঠিকানাটা তো এটাই লেখা রয়েছে, কিন্তু এই দোকানটা তো বন্ধ রয়েছে, তাহলে এখানে কেন ডাকলো?
ধন্যবাদ মুস্তাক ভাই, আপনি সাহায্য করলেন, নাহলে খুব মুশকিলে পড়ে যেতাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম আসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলাম ভাই, ধান্দাতে রিস্ক আছে, এত তাড়াতাড়ি ভরসা কি করে করি? আসুন ভেতরে আসুন। আরে ছোট, ভালো হয়েছে, চাটা টাইম মতো এনেছি ভাইজা। চায় শুক্রিয়া। পয়সা পড়ে দেবো। হ্যাঁ চলো। ওকে, আপনি এটা বলুন যে আপনাকে কত টাকা দেব? 5-এর 15, 10-এর 30, নাকি 50-এর 1.5 কোটি দেবো? আসলাম ভাই বলুন। না 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 মুস্তাক ভাই, আমার এত টাকা লাগবে না। আসলাম ভাই আমার কথা শুনুন, একবারে আপনি যদি বড় টাকা তোলেন না তাহলে আপনারই লাভ। আমি আপনাকে বোঝাচ্ছি, আসলে কি হচ্ছে, এই নোটগুলো অনেক দূর থেকে আসে আসলাম ভাই, বুঝলেন? আর দূর থেকে আসে মানে আপনি যদি একবার সব টাকা তুলে নেন তাহলে আপনার সব টেনশন একেবারে শেষ। তাতে তো অনেকটা রিস্ক হয়ে যাবে না? আসলাম ভাই কোনো রিস্কই নেই, খোলা চোখে এই নোটগুলোকে ধরতে পারা মুশকিল আছে। মুস্তাক ভাই, আপনি এই নোট আনেন কোথা থেকে? আসলাম ভাই আপনি আম খান না আটি কেন গুনছেন? এটা বহুত বড় লেভেলের খেলা। এটা আপনাকে বোঝাচ্ছি, এই নোটে যে কাগজ ব্যবহার হয় আর যে কালি আছে এটা অনেক দামি আছে। একটা নোট 100 টাকা করে পড়ে, আর এই নোটের কাজ সাধারণ পাবলিকের জন্য একদমই নয়। এই ধান্দায় বুকের পাটালা লোক চাই। আপনি শুধু আপনার ঝামেলা থেকে বেরোনোর রাস্তা খুঁজুন। আরে সরি সরি। কোনো ব্যাপার না আসলাম ভাই। আরে আরে কোনো কোনো তো- কোনো নকল আছে? আমাদের ধান্দায় ক্লায়েন্টের সাথে ধোকাবাজি আমরা করি না আসলাম ভাই। ও তো সেদিন আপনার ঝামেলা দেখলাম তো মনে করলাম যে আপনাকে সাহায্য করব। মুস্তাক ভাই, আমি আজ পর্যন্ত এরকম কিছু করিনি। যদি ধরা পড়ি তো আপনাকে কোথায় খুঁজবো? একটা কাজ করুন, আপনি এটা না, রাখুন। না, না, না। আরে রাখুন। আমি আরে শুনুন আপনার বিনা শুনুন ভরসায়- আপনি ভাই, এমন মনে হয় আসলাম ভাই যে আপনার আর আমার সম্পর্ক আত্মার। যদি আপনার জায়গায় অন্য কেউ হতো না তো এখন এই সময় এখানে দাঁড়িয়ে থাকতো না। তো আসলাম ভাই আপনি একটা কাজ করুন, আপনি ভেবে নিন, আপনি খরচা করুন, তারপর যখন আপনার বিশ্বাস হবে যে নোটগুলো আসল, হ্যাঁ তখন আসুন। কিন্তু দেখুন, আপনার কাছে শুধু 2 দিনের সময় আছে, কারণ আমি 2 দিন পরে অনেক দিনের জন্য বাইরে যাচ্ছি। তারপর আপনি আর এই সুযোগ পাবেন না। আপনি ভেবে নিন, 2 দিন। খুদা হ্যাঁ। হাফেজ। আরে হিনা, কোথায় গেলে? আরে ভাই বেগম, কোথায় লুকিয়ে বসে আছো? বেরিয়ে এসো একটু। কি ব্যাপার গো, খুব খুশি খুশি লাগছে? কোনো লটারি ফটারি পেলে নাকি? হ্যাঁ, আমি ওই নাকি ওই বদমাইশ ওই 2 নম্বরই ব্যবসাদারদের সাথে দেখা করেই আসলে? হ্যাঁ দেখো, তুমি এরকম যা তা কাজ করো না, বলে দিচ্ছি। হ্যাঁ, যদি কিছু ভুল কাজ করো না তাহলে আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবেন না। আরে না রে বাবা, এরকম কোনো ব্যাপার নয়। আমি তো শুধু জিজ্ঞেস করতে চাইছিলাম যে তোমার শরীরটা কেমন আছে, কাশি টাশি ঠিক আছে তো? কোথায় ঠিক হয়েছে, রোজই এই পাঁচনটা খাচ্ছি, কিন্তু তাও তো কাশি কমছেই না। ভাবছিলাম একবার ডাক্তারকে দেখিয়ে আসি। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। চলো ডাক্তারের কাছে চলো। তুমি তৈরি হয়ে এসো। ঠিক আছে, যাও। আমি তৈরি হয়ে আসছি। আরে বাহ, ঠিকঠাক সুযোগ। ডক্টর বালুওয়ালা রোগের পরীক্ষা যত না ভালো করে করে যতটা নোটের করে। ওখানেই পরীক্ষা হবে এই নকল নোটের। মুখটা খুলুন, জিভটা বাইরে বার করুন, লম্বা করে শ্বাস নিন, আস্তে আস্তে ছাড়ুন। ঠিক আছে, সেরকম কোনো সমস্যা নেই। ওকে একটু কফ জমেছে। হ্যাঁ, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, দিনে 3 বার, 5 দিনের কোর্স দিলাম। ঠিক আছে?
डॉक्टर अपना फीस। शुक्रिया। কি হলো, এত চিন্তায় রয়েছো কেন? আমি ডাক্তারকে নকল নোট কি? আরে আরে গোল্লায় যাক তোমার নকল নোট। আস্তে কথা বলো। তোমার সাহস কি করে হলো ডাক্তারকে নকল নোট দেওয়ার? হ্যাঁ আসলাম, আল্লাহ কখনো তোমায় মাফ করবেন না। ভালো ভালো বলছি, চলো আমার সঙ্গে চলো আর ডাক্তারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। চলো চলো আমার সঙ্গে। ডাক্তারের কাছে ফিরে যাব? আমি গালি খাওয়ার জন্য নাকি? পুলিশে ধরিয়ে দেয় তো। চলো। হ্যাঁ, এই চলে গাড়িটা ওঠাও, এইটাকে ভেতরে পুড়ে দাও, ওঠাও, গাড়ি সরাও। ভাই সাহেব, এটা আমার গাড়ি, আমি নিয়ে যাচ্ছি। 1 মিনিট, দেখতে পাচ্ছেন না নাকি আপনি? নো পার্কিং জোন আছে এটা। আপনি লাইসেন্স দেখান। লাইসেন্স আছে তো? হ্যাঁ। এই যে লাইসেন্স। গাড়ির কাগজপত্র আছে কিছু দেখান। হ্যাঁ, এই রেজিস্ট্রেশন কার্ড আছে। ফাইন লাগবে 300 টাকা। রিসিট কাটো এনার 300 টাকার। আচ্ছা, এই নোটটা দিচ্ছ? আমি বলে দিচ্ছি আমি তোমার সঙ্গেই নেই। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আস্তে কথা বলো, বুঝি না কিছু। আর এরপর থেকে নো পার্কিং জোনে গাড়ি রাখবেন না একদম। অন্যায় কাজটা সেই তোমায় করতেই হলো না? তোমায় খোদার কসম দিয়েছিলাম, কিন্তু না, তাও তুমি ওই হাবিলদারকে নকল নোটটা দিয়ে দিলে। কি জানি কত যে উল্টো পাল্টা কাজ করছো তুমি। নকল নোটের পাহাড়ে উঠে পড়েছো, আমি টেরও পাইনি। এবার কি করবে তুমি? হ্যাঁ, এই নকল ধান্দার আড়ালে টাকা জমা করবে? হ্যাঁ, আরে আরে আমার সঙ্গে কথা বলো, বুঝছো না কেন তুমি? আরে কি জানি কবে বুঝবে, তোমার তো মাথায় ঢুকছে না। বুঝিয়ে বুঝিয়ে হয়রান হয়ে গেলাম আমি। কি জানি কোন মানুষ সময় ছিল, আমার আব্বু বুঝতেই পারেননি। ফৌজি অফিসার ছিলেন, দেশের জন্য লড়েছিলেন, কিন্তু তুমি কোন ধাতু দিয়ে যে গড়া বুঝতেই পারা যায়নি। আর তোমার সঙ্গে আমার নিকাহ করিয়ে দিয়েছেন। একদিক থেকে ভালোই হয়েছে, উনি এই দুনিয়া থেকে আগেই রুখসাত হয়ে গেছেন। না হলে তোমাকে তোমাকে এই জাহান্নামের দরজায় দাঁড়াতে দেখে ওনার এমনি ইন্তেকাল হয়ে যেত। আরে আমাকে নিকাহ করায় এতই যদি আফসোস, তো দুসরা শহর খুঁজে নাও যে তোমায় বিনা পয়সায় জিলিপি খাওয়াবে, চাটনি খাওয়াবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে, আব্বা হুজুরের রূহ কো সুকুন মিল যায়গা। এখন তো তুমি এভাবেই বলবে, কারণ তুমি তো এখন টাকার স্বাদ পেয়ে গেছো না? তুমি এখন হাওয়ায় ভেসে ভেসে বেড়াচ্ছ, একেবারে লোভের হাওয়ায়। নিচে উঁচু নিচু কি আছে দেখতেই পাচ্ছ না হ্যাঁ, তুমি? ওই হাওয়াই জাহাজ তো তোমার আব্বা হুজুরের এয়ারপোর্ট থেকে উড়েছিল, হ্যাঁ, যেটা উনি ওই ইয়ারি রোডে বানিয়ে রেখেছিলেন। আরে আমি করবোটা কি? কি করবো আমি? হ্যাঁ, পাহাড়ে উঠে গিয়ে ওখান থেকে লাফ দেবো নাকি কোথাও একটা গিয়ে পেটে খঞ্জর ঢোকে দেবো? আরে ভুল রুটির স্বাদও ভুলই হয়। এখন তো তুমি কথাটাও ভুলই বলবে। এখন তুমি না দুই পয়সার মেয়ে ছেলেদের কাছে যাবে, ওদের উপর টাকা ওড়াবে, ওদের সাথে ফষ্টি নষ্টি করবে, জুয়ায় গোটা দিন কাটাবে। আর হায় আল্লাহ, আমাকে তুলে নাও। এই জন্য তোমায় বলি যে ফিল্ম দেখা কম করো। আরে এমন করে কথা বলছো যেন হাজি আলিতে চাদর চড়ানোর মতো ভালো কাজ করে বসেছো তুমি। 1 বছর হয়ে গেছে আমি বলেই চলেছি নিয়ে চলো ওখানে, কিন্তু জুম্মার পর জুম্মা করতে করতে বছর ঘুরে গেল, একবারও তুমি নিয়ে গেলে না। আর ওইদিকে গোটা দিচ্ছ। আরে হিনা, এই দুনিয়াটা একেবারে অদ্ভুত ধরনের। যাদের বুদ্ধি আছে তাদের মাথা খারাপ হবার জোগাড়। তুমি কান্নাকাটি বন্ধ করো। ব্যাস একটাই জায়গা বাকি আছে, ওখানে গিয়ে নোট চেক করিয়ে নেব। ওখানে পাশ হয়ে গেলে তো জীবন ঝকঝকে। আরে এখন আর কি বা বাকি আছে করার মতো? হ্যাঁ, শুক্রিয়া। তো বলতে চাইছেন যে আপনি ব্যাংকে নকল নোট দিয়েছেন আর ওরা সহজেই সেটা গ্রহণ করেছে? হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, আসলে আমার তো সাহসই হচ্ছিল না।
কিন্তু ব্যাংকের লোকেরা ধরতে পারলো না যে নোটটা জালি। তারপর আপনি কি করলেন? আমি তো খুবই খুশি হলাম। আমি হিনাকে না বলে টাকা জড়ো করতে শুরু করলাম। কেউ কেউ দিল, আবার কেউ দিলও না। আমি তো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকাও তুলিয়ে নিলাম, কারণ উনি আসল নোট দিয়ে আমার বিশ্বাস জিতে নিয়েছিলেন। আমি 3 লাখ টাকা জড়ো করলাম, যার বদলে মুস্তাক আমাকে 9 লাখ টাকা দেবে। কিন্তু আমি অবাক তখনই হলাম যখন এইবার আমাকে একটা অন্য জায়গায় দেখা করতে বলল জজ সাহেব। একটু সাবধান তো হতেই হয় আসলাম ভাই, আপনি তো বুঝতেই পারেন। এখন আপনাকে তো আমি বলতে পারি না যে এই নোটগুলো চেক করুন, এটা তো প্রথম থেকেই নকল আছে। তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান। খুদা হাফিজ। আর টাকা পাওয়ার পর সোজা গেলাম, আর সবার প্রথমে আমি নরেন শাহের ঋণ শোধ করলাম। এরপর আমার মেয়ের শ্বশুর বাড়িতে গেলাম জুনেদ খানের সঙ্গে দেখা করতে। জুনেদ খান, আজ আমি আপনার ইচ্ছে পূর্ণ করে দেব। আমি ঠিক এই সময়টাই বেছে নিয়েছি যখন আপনার ছেলে বাড়িতে নেই, যাতে আপনার ইজ্জতে দাগ না লাগে। এই নিন। এই জন্যই অশান্তি করছিলেন না? এবার এটাকে বিছিয়ে নিয়ে তার উপরে শুয়ে পড়ুন, শান্তি পেয়ে যাবেন আপনি। আর আজকের পরে আর কখনো টাকার জন্য চাপ দেবেন না, তাহলে খ্যাপা কুত্তা হয়ে যাব। আর আমার বেটিকেও জ্বালাতন করা বন্ধ করে দিন, নয়তো আমি রশিদকে আপনার সত্যতা জানাতে বাধ্য হব। আপনার ভান্ডা ফুটে যাবে, আর তারপরে যা হয়েছে সেটা সবাই জানে। কোর্টের তরফ থেকে হুকুম দেওয়া হলো যে ব্যাংকে উনি নোটগুলো জমা করেছেন সেখানে খোঁজ করা হোক যে সেই নোটগুলো আসল না নকল। আর পুলিশকে বলা হচ্ছে যে তারা যেন এই কেসটাকে ভালো করে তদন্ত করে দেখে, আর এই মুস্তাকের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হোক। ইয়োর অনার, যেই কথাগুলো কোর্টে তুলে ধরা হয়েছে তার আধারে, তার ভিত্তিতে আমি রিকোয়েস্ট করব যে আসলাম ভাইয়ের বেলটা গ্রান্ট করা হোক। পারমিশন গ্রান্টেড। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। বৌদি, আসলাম ভাই তো আমাকে কিছু বলেনি, আপনিও কিছু বললেন না আমাকে। ভাইজান কি বলবো, আমি ওনাকে কত বুঝিয়েছি, আল্লাহর কসম দিয়েছি, কিন্তু উনি আমার একটাও কথা শোনেননি। সামনে হালুয়া থাকলে না লাল টপ টপ করে পড়ে, তখন কি আর কানে ঢোকে বিবির কথা? ব্যাস করে বসলেন ইচ্ছে মতো। সত্যি বলছি আসলাম ভাই, আমার মাথা খারাপ হয়ে গেছে আপনার জন্য। আমার মনে হচ্ছে যে আপনার কেসটা ছেড়ে দিই এখন। বৌদি, 10 বছরের সাজা হবে এনার, যেতে দিন, পৌঁছতে দিন ওনাকে জেলে। আমি তো ব্যাস ব্যাস এবার নিজের মাথা খাটিও না। ফিল্মের প্রভাব না আমার উপর নয়, তোমার উপর পড়েছে আসলাম। যখন অন্যায় কাজ করেছো, হও ভিলেন, খাও লাথি। আমার আর কি, আমি তো কাঁদছি, কাঁদতেই থাকবো। আব্বুর রুহ কাঁদছে, হয়তো বলছেন হায় আল্লাহ, আমার মেয়ের নিকাহ কোথায় করিয়ে দিলাম। নমস্কার আসলাম ভাই। আমার আপনার সঙ্গে তো কোনো পুরনো শত্রুতা নেই। আমি আগেও আপনার জন্য ভালো ভাবতাম, এখনো ভাবি। কিন্তু আমার মাথাটা তখন খারাপ হয় যখন আপনি নকল নোট দিয়েছিলেন। কোর্টে আপনি বারবার মুন্না মুন্না কি বলছিলেন। কে এই মুন্না? আমি তো কোনো মুন্নাকে পাঠাইনি। নরেন্দ্র ভাই পাঠিয়েছে ওয়ার্নিং দেওয়ার জন্য, ওটাও শেষবার। আর নরেন্দ্র ভাই যে লোকটা আছে না, একদম সুবিধের লোক নয়। যদি আপনি কোনো টাকা ধার নিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি ফিরিয়ে দিন। আরে আসলাম ভাই, আপনাকে কে বলল যে এই মুন্না ওনার ভাড়া করা গুন্ডা? আরে মুন্না তো নিজেই বলছিল, আর গুড্ডুও বলল। গুড্ডু বলেছিল? হ্যাঁ। আমি বলছি সব বলছি। আমায় ক্ষমা করে দিন স্যার, আমায় ক্ষমা করে দিন। এই কাজটা মুশতাক আর মুন্নার স্যার। মুশতাক, কিন্তু স্যার মুশতাক গুজরাট পালিয়ে গেছে স্যার। মুন্না আছে স্যার, মুন্না আছে। আর ও হায়দ্রাবাদ পালাতে চলেছে স্যার, হায়দ্রাবাদ পালাতে চলেছে। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি।
কোর্টের কাজ শুরু করা হোক। ইওর অনার, এরা যারা নকল নোটের ব্যবসা করেন এদের না খুব বড় চেন হয়। আর ইওর অনার, এই মানুষটিকে দেখুন, দেখুন এই মানুষটিকে, এর নাম মুস্তাক। স্যার, এ অত্যন্ত ভয়ঙ্কর একটি মানুষ। এই মানুষটাই মুন্না আর গুড্ডু, এই দুজনের সাহায্যে এই ব্যবসাটিকে বড় করে। এই মানুষটা এরকমই যে এরকম লোকেদের ফাঁসিয়ে নিজের একটা গ্যাং তৈরি করে আর তারপর নকল নোটের ব্যবসা করে। এই মানুষটাই এই দুই ব্যক্তিকে লোভ দেখিয়ে উস্কায় আর নিজের একটা গ্যাং তৈরি করে আর দেশের ওপারে গিয়ে নিজের নকল নোটের কারেন্সি এক্সচেঞ্জ করায়। আর এই কাজে ওদেরকে সাহায্য করে অন্য দেশের লোকেরা, মানে অন্তর্রাষ্ট্রীয় অপরাধীরা। আর ইনি ওনাদের মতনই একজন আতঙ্কবাদী যে অন্য কোনো একটা দেশে বসে নিজের প্রভুর ইশারায় আমাদের দেশে এসে ব্লাস্ট করায়। ইওর অনার, এই মানুষগুলোর এমন সাজা হওয়া উচিত যা একটা আতঙ্কবাদীর জন্য হয়। আরে হুজুর, যা খুশি তাই বলে যাচ্ছেন। জজ সাহেব, আমি আতঙ্কবাদী নই। ইনি যেভাবে আমাকে এত বড় বলছেন না, আমি ভাবলেও ভয় পেয়ে যাব। মায়ের দিব্যি জজ সাহেব, আমার কোনো ইন্টারন্যাশনাল সম্পর্ক নেই। ইনি তো কথায় কথায় আমাকে আতঙ্কবাদী বানিয়ে দিচ্ছেন। জজ সাহেব, আমি সত্যি বলছি, আমি কোনো আতঙ্কবাদী নই, নাই কোনো টেরোরিস্ট। ভুল হয়েছে যে আমি ছোটখাটো ঠকবাজি করি। আরে মুস্তাক ভাই, কিছু ভাবো না আমার জন্য। আপনার মাথায় বুদ্ধি আছে। 6 মাস ধরে এখানে চাকরি করছি, কিন্তু সে টাকা বাড়াতেই চায় না। কি ভাববো? তোমাদের নিজেদের ব্যাপারে ভাবা উচিত। কতদিন এরকম অন্যের জন্য কাজ করবে? বড় ভাবো, বড় কাজ। এরকম কোনো আইডিয়া আছে ভাইজান? আরে গুড্ডু, কেমন আছিস? কি খবর তো? আর বলো না ভাই, যাই করি না কেন টাকা সবসময় ঘাটতি থেকে যায়। যদি অন্য কোনো কাজ পেয়ে যাই না, তাহলে এই ডিম পাউরুটির ব্যবসাটাই বন্ধ করে দেব। একদিকে এই আসলাম ভাইয়ের ব্যবসায় মন্দা চলছে, আর আমার তো ওয়াট লেগে আছে। আসলাম ভাইয়ের দোকান বন্ধ? কি প্রবলেম আছে ওনার? মেয়ের বিয়ের জন্য যে টাকা নিয়েছিলেন না নরেন্দ্র শাহের কাছ থেকে, সেটা আজ অবধি মেটাতে পারেননি। আরে ভাই, হ্যাঁ শুটিং এর জন্য 1000 টাকার নোট দিন তো, গান্ধী ছাপ মারা। হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না? অনেকদিন পর। ভাইজান এই নোট সিনে দেখাতে হবে, এটাই তো দেখাই। সলিড আছে। আইডিয়া? কোন আইডিয়া? নকল নোটের। ফেসে যাওয়া মানুষকে ফাঁসানো আরো সোজা। আমি একটা কথা বলি, তোমরা আসলাম ভাইয়ের সমস্যাকে কাজে লাগিয়ে টাকা বানানোর কথা কেন ভাবছো না? তোমরা ভাবো তোমাদের দুজনকেও এ ব্যাপারে হেল্প করতে হবে। একটা কাজ কর, আসলাম ভাইকে নরেন্দ্র শাহের নামে ভয় দেখাবি তুই। বড় লোক হতে হবে না? হতে হবে। বাকি কাজ আমি দেখে নেব। ইওর অনার, একজন ছোটখাটো অপরাধী, তাই জন্য ওনার একটা ভুল হয়ে গেছে। যদি গুড্ডু মুন্নার ব্যাপারে বাড়িয়ে চাড়িয়ে না বলতো, তাহলে তো এই লোকগুলো টাকা নিয়ে এতক্ষণে হাওয়া হয়ে যেত। আর যেরকম কথায় আছে না যে একটা চোর চুরির সাজা মেনে নিতে পারে, কিন্তু সে একটা মার্ডারের সাজা কোনোদিনও মেনে নিতে পারে না। আর এই লোকগুলোর সাথে ঠিক তেমনটাই হলো। আমি এই লোকগুলোর ওপর আতঙ্কবাদী হওয়ার অভিযোগ তুললাম বলে এনারা নিজেরাই নিজেদের সত্যিগুলো বলে দিল। আর ব্যাংক থেকে যখন আমি জানতে পারলাম যে আসলাম ভাই যেই টাকাটা ব্যাংকে জমা করেছিলেন সেটা আসল ছিল, আমি তখনই বুঝে যাই যে এটা এনাদেরই চাল ছিল। সবার প্রথমে আসল টাকাটা এর আসলাম ভাইকে দিয়ে এনারা এনার ভরসা জিতল। আর যখনই ওরা বুঝতে পারলো যে আসলাম ভাইকে খুবই সহজে বোকা বানানো যাবে, এনারা 3 লাখের বদলে 9 লাখের নকল কারেন্সি আসলাম ভাইকে ধরিয়ে দেয়। আর এইখানে আমি কোর্টকে একটা কথা বলতে চাই যে আমার মক্কেল, আমার বন্ধু আসলাম ভাই যাই করে থাকুক না কেন, সেটা বাধ্য হয়েই হোক না কেন, উনি ওটা একদমই ভুল করেছেন। কিন্তু এখন যখন ওনারা নিজেদের দোষটা স্বীকার করে নিয়েছেন আর কোর্টের সামনে যখন সব কথা পেশ হয়ে গেছে, তো আমি কোর্টের কাছে আবেদন করব মুন্না, মুস্তাক ও গুড্ডুকে দোষী ধার্য করে আইপিসির ধারা 479A, 479B অনুযায়ী নকল নোটের জালিয়াতি, 34
একসাথে ষড়যন্ত্রের জন্য 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল এবং আসলাম শেখকে 479 নকল নোট নিজের কাছে রাখার অপরাধে 7 বছরের কারাদণ্ড এবং জুনেদ খানের উপর ডাউরি অ্যাক্ট অনুযায়ী মামলা করার নির্দেশ দেওয়া হলো।